নাও শুরু করছে কারেন্ট ইলেকট্রিসিটি। হ্যাঁ, এই চ্যাপ্টারটা করার জন্য তোমাদের না পেশেন্স রাখতে লাগবে। প্রথমত আমি বলবো পেশেন্স রাখতে লাগবে। হ্যাঁ, বোঝার চ্যাপ্টার আছে, আর একটু চ্যাপ্টারটা বড়, টাইম লাগবে, সময় সাপেক্ষ। মোটামুটি ধরে নাও 5টা ক্লাস তো মিনিমাম লাগবেই। তো যাই হোক, হিডিং করো পেজ 1। পেজ 1, পেজ নাম্বার 1, পেজ নাম্বার 1, কারেন্ট ইলেকট্রিসিটি। চলো তড়িৎ, চলো তড়িৎ, কারেন্ট ইলেকট্রিসিটি অর্থাৎ চলো তড়িৎ। দেখো, প্রথমত বলি তড়িৎ বা বিদ্যুৎ, যেটাকে আমরা কারেন্ট বলি, তড়িৎ বা বিদ্যুৎ, এটা হচ্ছে এক ধরনের এনার্জি বা এক ধরনের শক্তি। এই এনার্জি বা শক্তি কেন তৈরি হয়? এই এনার্জি বা শক্তি তৈরি হওয়ার পিছনে দায়ী হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের প্রবাহের জন্যই কারেন্ট বা তড়িৎ তৈরি হয়। এবার ব্যাপারটা, ইলেকট্রন বা আয়নগুলো যে অভিমুখে চলবে, তড়িৎ তার বিপরীত অভিমুখে চলবে। ব্যাপারটা কি রকম হলো দাদা? কি বললাম, মাথায় কিছু ঢুকলো না। শোনো, আমি ডায়াগ্রামেটিক্যালি বোঝাচ্ছি, ধ্যান দিয়ে শুনবে। ব্যাপারটা হচ্ছে, আমি এই একটা সেল নিলাম। সেল মানে হচ্ছে, ধরো এটা একটা ব্যাটারি। ব্যাটারি আর সেলের মধ্যে যদিও ডিফারেন্স আছে, কয়েকটা সেল মিলে একটা ব্যাটারি তৈরি হয়। আচ্ছা যাই হোক, এখানে আমি একটা সেল নিলাম। এবার এর সাথে আমি কানেক্ট করেছি, এর সাথে একটা কানেক্ট করেছি, একটা তারকে কানেক্ট করেছি। এখানে একটা তার বের করে নিয়ে আমি এখানে সুইচের ব্যবস্থা করলাম, সুইচ। তারপর এই তারটাকে কানেক্ট করে দিয়েছি একটা বাল্বের সাথে। এই একটা বাল্ব, তার সাথে কানেক্ট করে দিয়েছি বাল্বের সাথে। দেওয়ার পর এই তারটাকে এখান থেকে কানেক্ট করে নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছি। যখনই এই সুইচটাকে আমি অন করে দেবো, অর্থাৎ এই তার দুটাকে একটা আরেকটার সাথে অ্যাটাচ করে দেবো, লাগিয়ে দেবো, তখন এই বাল্বটা চলতে শুরু করবে। তো ব্যাপারটা কি হচ্ছে? ব্যাপারটা হচ্ছে ব্যাটারির, এটা হচ্ছে পজিটিভ মেরু, এটাকে আমি বলছি নেগেটিভ মেরু। কি হবে, এই ব্যাটারির নেগেটিভ মেরু থেকে ইলেকট্রন, ব্যাটারির নেগেটিভ মেরু থেকে ইলেকট্রন, কেন? ইলেকট্রন কোন চার্জের? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জের। ইলেকট্রন কোন চার্জের? নেগেটিভ চার্জের। এবার ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ, সে পজিটিভ চার্জ দ্বারা আকৃষ্ট হবে। ব্যাপারটা এরকম যে বিপরীত চার্জ পরস্পরকে কি করে? আকর্ষণ করে। তো নেগেটিভ চার্জ পজিটিভ চার্জকে আকর্ষণ করবে। তো যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জের, তো কাজে অবভিয়াসলি কি করে? পজিটিভ চার্জকে আকর্ষণ করবে। তাহলে পজিটিভটা আছে কোথায়? এদিকে আছে। তার জন্য ইলেকট্রন এখান থেকে বেরিয়ে মুক্ত ইলেকট্রন এরম করে যাবে, মানে ইলেকট্রনের ফ্লো এদিকে হচ্ছে, ইলেকট্রনের ফ্লো এদিকে হচ্ছে, এদিক থেকে এদিকে। তার মানে দেখো ইলেকট্রনের ফ্লো হচ্ছে, তাই কি না? তো আমি কি বললাম, তড়িৎ বা বিদ্যুৎ কিসের কারণে তৈরি হয়? ইলেকট্রনের প্রবাহের কারণে উৎপন্ন হয়। এই ইলেকট্রন ফ্লো হচ্ছে বলেই এখানে কি তৈরি হয়েছে? কারেন্ট তৈরি হয়েছে। এবার ব্যাপারটা হচ্ছে, ইলেকট্রন যেদিকে ফ্লো হচ্ছে, ইলেকট্রন কোন দিকে ফ্লো হচ্ছে? ইলেকট্রন দাদা এই দিক থেকে এই অভিমুখে যাচ্ছে, তাই কি না? কিন্তু ইলেকট্রন এই অভিমুখে গেলেও কারেন্ট কিন্তু যাবে কোথার থেকে কোথায়? পজিটিভ থেকে নেগেটিভের দিকে। অর্থাৎ কারেন্ট কিন্তু এই অভিমুখে যাবে, এর অভিমুখটা এদিকে হবে। তার মানে কি বোঝা গেল? কারেন্টের অভিমুখ আর ইলেকট্রনের অভিমুখ একটা আরেকটার বিপরীত। ইলেকট্রন যেদিকে ফ্লো হবে, কারেন্ট ঠিক তার বিপরীত দিকে যাবে। এই বিষয়গুলি ক্লাস করতে করতে একটার পর একটা ধাপ বেয়ে বেয়ে যখন পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে না, তারপরে যখন আমি সামারাইজ ফর্মে বলবো, তখন দেখবো আরও বেশি মাথায় ভালো ঢুকবে। কেন কি এটা হচ্ছে ইন্টারলিঙ্ক আছে, মানে প্রথমে যে কনসেপ্টগুলো দেবো সেই কনসেপ্টের সাথে মিডিলে যে কনসেপ্ট দেবো তার মধ্যে একটা রিলেশন আছে, মিডিলে যে কনসেপ্ট দেবো তার সাথে শেষের দিকে যে কনসেপ্টগুলো দেবো তার রিলেশন আছে, মানে একটার সাথে একটা, এটা হচ্ছে ইন্টারলিঙ্কেড। তো কি হয়, এই চ্যাপ্টারগুলি একবার কমপ্লিট করে নিতে লাগে, তারপরে আবার প্রথম থেকে পড়তে লাগে, তখন প্রত্যেকটা জিনিস বোঝা যায়। ঠিক আছে?
তো যাই হোক, যতটুকু বললাম অতদূর বুঝতে পেরেছো? অতদূর কি বুঝতে পেরেছো সবাই? যে ইলেকট্রনের ফ্লোর জন্য বা ইলেকট্রনের প্রবাহের জন্যই কিসের তৈরি হয়? তড়িৎ বা বিদ্যুৎ তৈরি হয়। তো লিখে নাও যে তড়িৎ লিখতে লাগবে, না লিখলেও চলবে, বোঝো, কারণ পিডিএফটা পেয়ে যাবে। তড়িৎ বা বিদ্যুৎ, তড়িৎ বা বিদ্যুৎ হলো এক ধরনের শক্তি বা এনার্জি। তা তড়িৎ বা বিদ্যুৎ হলো এক ধরনের শক্তি। কেন উৎপন্ন হবে, কি কারণে উৎপন্ন হয়? অ্যাকচুয়ালি উৎপন্ন হওয়ার পিছনে কারণটা হচ্ছে ইলেকট্রনের প্রবাহ, যা ইলেকট্রনের প্রবাহের কারণে উৎপন্ন হয়, যা ইলেকট্রনের প্রবাহের কারণে উৎপন্ন হয়। এবার কোন দিক থেকে কোন দিকে যাবে? ইলেকট্রন যে অভিমুখে যাবে তড়িৎ প্রবাহ ঠিক তার বিপরীত দিকে হবে, এই কথাটা লিখতে লাগবে। ইলেকট্রন গুলি যে অভিমুখে চলে তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হয়। তো এখান থেকে একটা কোশ্চেন তৈরি হয়। কি কোশ্চেন তৈরি হয়? যে তড়িৎ প্রবাহের অভিমুখ ইলেকট্রনের অভিমুখের কোন দিকে হবে বলো? তড়িৎ প্রবাহের অভিমুখ ইলেকট্রনের প্রবাহের দিকে, ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে, ইলেকট্রনের প্রবাহের দিকে বা বিপরীত দিকে, যে কোনো দিকেই হতে পারে, এদের কোনোটিই নয়। যদি এই ধরনের অপশন থাকে, তাহলে রাইট আনসার কি হবে তোমরা আমাকে বলো। তাহলে সঠিক উত্তর কোনটা হবে তোমরা আমাকে বলো। রাইট আনসার কি হবে বলো? রাইট আনসার হয়ে যাবে বিপরীত দিকে। হ্যাঁ, তো এর মধ্যে এবার আমরা তড়িৎ পড়ছি, ঠিক আছে? এবার তার মধ্যে কোন তড়িৎ পড়ছি আমরা? চলতড়িৎ পড়ছি। চলতড়িতের আরেক নাম হচ্ছে প্রবাহী তড়িৎ। এখন এই নাম শুনে মনে হচ্ছে এই তড়িৎ তো প্রবাহ হচ্ছে, মানে কারেন্ট এক জায়গাতে আরেক জায়গায় যাচ্ছে। তার মানে এমন কোনো তড়িৎ আছে, যেমন কারেন্ট আছে যেটা এক জায়গাতেই থাকে? উত্তর হচ্ছে হ্যাঁ, কারেন্ট এক জায়গাতেই থাকে। যেমন যেমন তোমরা এক কাজ করতে অনেক সময়, যে প্লাস্টিকের যে পেনগুলি আছে, অনেক সময় তোমার শীতকালে কী করতে, প্লাস্টিকের পেনগুলি নিয়ে মাথার চুলের মধ্যে ঘষতে, তারপর ছোট ছোট কাগজের টুকরোগুলোকে কাগজের টুকরোর কাছাকাছি নিয়ে আসতে, দেখতে যে কাগজের টুকরোগুলো ওই প্লাস্টিকের পেনের মধ্যে লেগে যাচ্ছে, হয় কি না? কিংবা প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে মাথা আঁচড়ানোর পরে সেটা যদি ছোট ছোট কাগজের টুকরোর কাছাকাছি নিয়ে আসা হয়, তাহলে সেই কাগজের ছোট ছোট টুকরোগুলি সেই চিরুনির দ্বারা আকর্ষিত হয় কি না, চিরুনিতে গিয়ে অ্যাটাচ হয় কি না, লেগে যায় কি না? ব্যাপারটা হচ্ছে কি, সেখানেও কারেন্ট তৈরি হচ্ছে, সেখানেও তড়িৎ উৎপন্ন হচ্ছে। কি হয়, চিরুনির মধ্যে পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ, কিংবা কাগজের মধ্যে পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ উৎপন্ন হয়, মানে একটার মধ্যে পজিটিভ হলে আরেকটাতে নেগেটিভ হবে। এই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে কি করে আকর্ষণ করে, তার জন্য কাগজের টুকরোগুলো চিরুনির মধ্যে লেগে যায়। তো ওখানে যে কারেন্টটা তৈরি হলো, ওখানে যে ইলেকট্রনটা তৈরি হলো, সেই ইলেকট্রনগুলি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লো হচ্ছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে না, যেটা এই ডায়াগ্রামের মধ্যে আমি দেখালাম। তো তখন কি হবে, তখন সেখানে যে তড়িৎটা তৈরি হচ্ছে, সেই তড়িৎটা এক জায়গাতেই স্থির অবস্থায় আছে, সেই তড়িৎকে আমরা বলবো স্থির তড়িৎ। তাহলে তড়িৎ কত ধরনের? তড়িৎ দুই ধরনের, একটা হচ্ছে প্রবাহী তড়িৎ আর একটা হচ্ছে স্থির তড়িৎ। একটা হচ্ছে প্রবাহী তড়িৎ আর একটা হচ্ছে স্থির তড়িৎ। তাহলে তড়িৎ দু ধরনের, একটা প্রবাহী তড়িৎ
আর একটা পড়বো আমরা স্থির তড়িৎ। তার মধ্যে এখন আমরা যেটা পড়ছি সেটা পড়ছি হচ্ছে আমরা প্রবাহী তড়িৎ। এটা নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে বলো তড়িৎ কত ধরনের ও কি কি? তড়িৎ কত ধরনের ও কি কি? তড়িৎ হচ্ছে দু ধরনের, একটা স্থির তড়িৎ আর একটা হচ্ছে প্রবাহী তড়িৎ। এবার স্থির তড়িৎ যে স্থানে উৎপন্ন হবে সেই স্থানে থাকে বা সেই স্থান থেকে অন্য কোনো স্থানে যেতে পারে না, তাই না? কিন্তু প্রবাহী তড়িৎ এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে। এবার এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার জন্য কিসের প্রয়োজন? দেখো তুমি এক জায়গা থেকে কারেন্ট আরেক জায়গায় নিয়ে যাবে, যদি তার না থাকে, ওয়্যার না থাকে, তাহলে কারেন্ট কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে এমনি এমনি? যাবে না। তো তার জন্য এই যে ওয়্যার বা তারের প্রয়োজন, এই তার বা ওয়্যারকে বলা হবে পরিবাহী। কি বলা হবে? পরিবাহী। বলা হবে পরিবাহী। তার মানে প্রবাহী তড়িতের ক্ষেত্রে তড়িৎ প্রবাহিত হয়, কিন্তু কার মাধ্যমে? পরিবাহীর মাধ্যমে প্রবাহিত হয়। পরিবাহী বলতে কি? তামার তার হতে পারে, অ্যালুমিনিয়ামের তার হতে পারে, লোহার তার হতে পারে। মোট কথা হচ্ছে যার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করবে সেটা হচ্ছে পরিবাহী। যেমন মানুষের বডির মধ্য দিয়েও তড়িৎ প্রবাহিত হয়, কারেন্ট ফ্লো হয়, তাহলে মানুষের বডিও হচ্ছে প্রবাহী। তাহলে তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য কিসের প্রয়োজন? পরিবাহীর প্রয়োজন। কিন্তু কোন কোন তড়িৎ প্রবাহিত হওয়ার জন্য পরিবাহীর প্রয়োজন? প্রবাহী তড়িৎ অর্থাৎ চলতড়িৎ প্রবাহিত হওয়ার জন্য পরিবাহীর প্রয়োজন। তো এখানে আমরা দুটা ডেফিনিশন লিখব। একটা হচ্ছে স্থির তড়িৎ কাকে বলবো, আর একটা প্রবাহী তড়িৎ কাকে বলবো, তার ডেফিনিশনটাকে আগে লিখব। পেজ নাম্বার 2। এক হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ দেখো তুমি যখন শীতকালে চুলের মধ্যে চুল চিরুনি দিয়ে চিরুনি দিয়ে চুলকে আছড়েছো, তখন কিন্তু একটা চুলের সাথে ওই প্লাস্টিকের চিরুনি কিন্তু ঘর্ষণ হয়েছে, ফ্রিকশন হয়েছে। তার জন্য কিন্তু ওখানে নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জের উদ্ভব হয়েছে। তো নেগেটিভ চার্জ পজিটিভ চার্জের উদ্ভব তখনই হবে যখন এক বস্তুর সাথে আরেক বস্তুর মধ্যে কি ঘটবে? ফ্রিকশন ঘটবে, অর্থাৎ ঘর্ষণ হবে। তখনই কিন্তু সেখানে তড়িৎ উৎপন্ন হবে। তো ওই কথাটাই আমি লিখছি, বুঝে বুঝে করবে। হ্যাঁ, ঘর্ষণের দ্বারা উৎপন্ন যে তড়িৎ ঘর্ষণের দ্বারা উৎপন্ন যে কারেন্ট বা তড়িৎ কেবল কোথায় আবদ্ধ থাকবে? ঘর্ষণ সংলগ্ন স্থানে স্থির থাকবে। হ্যাঁ, কেবল ঘর্ষণ সংলগ্ন স্থানে স্থির অবস্থায় আবদ্ধ থাকে। স্থির অবস্থায় আবদ্ধ থাকে ও সেই স্থান থেকে অন্য কোনো স্থানে যেতে পারে না। অন্য কোনো স্থানে যেতে পারে না। অন্য কোনো স্থানে যেতে পারে না, তাকে স্থির তড়িৎ বলে। তাকে স্থির তড়িৎ বলে। দেখো ডেফিনেশন মুখস্থ করার ব্যাপার নেই। হ্যাঁ, কনসেপ্টের প্রয়োজন। যে স্থির তড়িৎ মানে যেখানে উৎপন্ন হবে সেখানেই থাকবে, সেখান থেকে অন্য জায়গায় যাবে না, আর এই তড়িৎটা উৎপন্ন হবে ঘর্ষণের মাধ্যমে। ব্যাস, এইভাবে তোমাকে জানতে লাগবে। 2 নাম্বার আমরা কি বলবো? চলতড়িৎ। তাহলে চলতড়িৎ হবে স্থির তড়িৎটা ঠিক বিপরীত। স্থির তড়িৎ যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না, কিন্তু চলতড়িৎ কি করবে? এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, অর্থাৎ স্থান পরিবর্তন ঘটাবে। তবে
এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কিসের প্রয়োজন হবে? কোনো ওয়্যার বা তারের প্রয়োজন হবে। সেই ওয়্যার বা তারকে আমরা কি বলবো? পরিবাহী বলবো। তো লিখো যে তড়িৎ শক্তি, তড়িৎ আমি কি বললাম? এক ধরনের এনার্জি, কারেন্ট এক ধরনের এনার্জি, তার জন্য আমি বলছি তড়িৎ শক্তি। যে তড়িৎ শক্তি পরিবাহীর মধ্য দিয়ে, পরিবাহী মানে যার মধ্য দিয়ে কারেন্ট যাবে সেটাই পরিবাহী, পরিবাহীর মধ্য দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যায়, অন্য স্থানে যায়, তাকে প্রবাহী তড়িৎ বলে, তাকে প্রবাহী তড়িৎ বলে। আচ্ছা, এবার এই তড়িৎ যাওয়ার জন্য তো কিসের প্রয়োজন? তোমার ইলেকট্রনের প্রয়োজন, তাই না? এবার দেখো, এবার আমাদের যেটা পড়তে লাগবে সেটা হচ্ছে আধান। আধান মানে হচ্ছে চার্জ। তো আধান হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। একটা হচ্ছে পজিটিভ আধান আর হচ্ছে নেগেটিভ আধান। নেগেটিভ আধান বলতে কীরকম? ইলেকট্রনকে জেনারেলি নেগেটিভ আধান, ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধান, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তার জন্য ইলেকট্রন হচ্ছে নেগেটিভ আধান। তার মানে ইলেকট্রনের প্রবাহ ঘটছে মানে কিসের প্রবাহ ঘটছে? নেগেটিভ চার্জের প্রবাহ ঘটছে। এক কথায় যদি আমরা বলি যে পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহ ঘটছে, এই কথাটাকে যদি ঘুরিয়ে বলি পরিবাহীর মধ্য দিয়ে নেগেটিভ চার্জের প্রবাহ ঘটছে, তবুও হবে। কেন বলো তো? ইলেকট্রনের চার্জ কি? ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। তো মোট কথা হচ্ছে এই এই যে আকর্ষণ বা বিকর্ষণের বিষয়টা যেটা আমি তোমাদের বললাম, কীরকম? যে আমি বললাম না যে চিরুনির সাথে কাগজের টুকরোগুলো আকর্ষণ করবে, তো তার মধ্যে ধরো চিরুনির মধ্যে যদি পজিটিভ চার্জের তৈরি হয় তাহলে কাগজের টুকরোর মধ্যে তৈরি হয়েছে নেগেটিভ চার্জ। তো পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে কি করবে? আকর্ষণ করবে। যদি দুই জায়গাতে পজিটিভ চার্জ হতো তাহলে একটা আরেকটাকে বিকর্ষণ করতো, দুই জায়গাতে যদি নেগেটিভ চার্জ হতো তাহলে একটা আরেকটাকে বিকর্ষণ করতো। তার মানে মোট কথা হচ্ছে সেম চার্জ পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে, আর ডিফারেন্ট চার্জ একটা আরেকটাকে আকর্ষণ করবে। তো এই চার্জ বা আধান, তার মানে আমি কি বললাম? সেম চার্জ আকর্ষণ করে না, ডিফারেন্ট চার্জ আকর্ষণ করে, আর সেম চার্জ একটা আরেকটাকে কি করবে? বিকর্ষণ করবে। এই যে চার্জের যে কনসেপ্ট, এই যে চার্জের যে কনসেপ্ট, চার্জ যে দুই ধরনের বা আধান যে দুই ধরনের, একটা পজিটিভ আধান আর একটা হচ্ছে নেগেটিভ আধান। এবার পজিটিভ আধান নেগেটিভ আধানের আরেকটু ব্রিফ এক্সপ্লেনেশন যদি বলি তাহলে বলতে লাগে এরকম, যেখানে যেখানে ইলেকট্রনের আধিক্য বেশি, যেখানে ইলেকট্রনের আধিক্য বেশি মানে অর্থাৎ ইলেকট্রনের পরিমাণ বেশি থাকবে, ইলেকট্রনের পরিমাণ বেশি থাকা মানে কি? সেটা কোন চার্জ হচ্ছে? কার পরিমাণ বেশি? নেগেটিভ চার্জের পরিমাণ বেশি আছে, তখন সেই চার্জটাকে আমরা বলবো নেগেটিভ চার্জ। অর্থাৎ ইলেকট্রন যেখানে বেশি সেটা হচ্ছে নেগেটিভ চার্জের, আর যে বস্তুর মধ্যে ইলেকট্রনের পরিমাণ কম থাকবে সেটা হবে পজিটিভ চার্জের। ঠিক আছে? আর এই যে চার্জের যে বিষয়টা, যে চার্জ দু ধরনের, একটা হচ্ছে নেগেটিভ চার্জ, একটা হচ্ছে পজিটিভ চার্জ, তাই তো? এই বিষয়টা প্রথম কে বললেন? নেগেটিভ চার্জ পজিটিভ চার্জের যে প্রবক্তা, প্রবক্তাটা কে? চার্জের প্রবক্তাকে। এইটার উপর থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষায় হয়েছে এর আগে। মনে রাখবে চার্জ দুই ধরনের, একটা পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ। এই বিষয়টার প্রবক্তা হলেন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। এটা ইম্পর্ট্যান্ট, এটা আমাদের লাগবে। বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, তিনি এই যে নেগেটিভ চার্জ আর পজিটিভ চার্জের প্রবক্তা।
ঠিক আছে। আচ্ছা, এই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের ছবি দেখেছো তোমরা, বা বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন এই বিজ্ঞানীর কোনো ডায়াগ্রাম বা ছবি তোমরা দেখেছো, পিকচার দেখেছো এটার? আমেরিকার ডলার আছে না, ডলার ডলার, ওদের ডলারের মধ্যে যার ছবিটা থাকে, যেমন আমাদের কারেন্সিতে কার থাকে, কার ছবি ছিল বা কার ছবি ছবি রয়েছে, আমাদের যে ইন্ডিয়ান কারেন্সি তার মধ্যে গান্ধীজির ছবি আছে কি না, ঠিক এরকম আমেরিকান ডলারে যার ছবি আছে তিনি হচ্ছেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের ছবি তোমরা পাবে। আমেরিকান ডলারে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের ছবি থাকে। তো যাই হোক, হলো পেজ নাম্বার 3। এবার তোমাদের মনে রাখতে লাগবে, এক তো হচ্ছে তোমাদের একদিকে আমি নিলাম কাজ দ্বন্দ্ব, মানে পার্টিকুলার এটাই পরীক্ষায় আসে তার জন্য আমি এটাকেই বলছি। এটা আমি নিলাম হচ্ছে কাজ দ্বন্দ্ব, এটা বললাম হচ্ছে কাজ দ্বন্দ্ব, ঠিক। আর আরেক দিকে নিলাম হচ্ছে রেশম, কাজ দ্বন্দ্ব, আর নিলাম হচ্ছে রেশম। তুমি যদি কাজদ্বন্দ্বের সাথে কাজদ্বন্দ্বকে রেশম দিয়ে ঘষে দাও, অর্থাৎ কাজদ্বন্দ্বকে রেশম দ্বারা ঘষলে কাজদ্বন্দ্বের মধ্যে যে চার্জের তৈরি হবে সেই চার্জটা হবে পজিটিভ চার্জের। কোন চার্জের তৈরি হবে? এই কাজদ্বন্দ্বের মধ্যে হবে পজিটিভ চার্জ, আর রেশমের মধ্যে তৈরি হবে নেগেটিভ চার্জ। রেশমের মধ্যে নেগেটিভ চার্জ তৈরি হবে, এটা মনে রাখবে। অনেক সময় এই কোশ্চেনটা থাকে। তারপর মনে রাখবে একটা এবোনাইট দ্বন্দ্ব। এবার একটা এবোনাইট দ্বন্দ্ব নিলাম, পার্টিকুলার এইভাবেই কোশ্চেনটা দেয় তাই এইভাবে আমি বলছি। এবোনাইট, এবোনাইট, এটা হচ্ছে এবোনাইট দ্বন্দ্ব। তার সাথে তুমি যদি পশম দিয়ে ঘষে দাও, পশম, কি দিয়ে ঘষবে? পশম দিয়ে ঘষবে, সেক্ষেত্রে সেক্ষেত্রে এবোনাইট দ্বন্দ্বে কোন আধান আকৃষ্ট হবে? এবোনাইট দ্বন্দ্বে আসবে যে নেগেটিভ আধান, আর পশমে থাকবে হচ্ছে পজিটিভ আধান। এবার প্রশ্ন হচ্ছে কোনটাতে পজিটিভ আধান হবে, কোনটাতে নেগেটিভ আধান হবে, কি করে বুঝবো? তার জন্য একটা সিরিজ আছে বা শ্রেণী আছে, সেই শ্রেণীটার নাম হচ্ছে স্থির তড়িৎ শ্রেণী। স্থির তড়িৎ, স্থির তড়িৎ শ্রেণী বলা হয় সেটাকে। তো তোমার পুরো স্থির তড়িৎ শ্রেণী জানার কোনো প্রয়োজন নাই, পার্টিকুলার এই দুটো কোশ্চেনই পরীক্ষায় পাওয়া যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে। এক তো হচ্ছে কাজদ্বন্দ্বের সাথে রেশমের ঘষলে কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ, আর এবোনাইটের সাথে পশমের ঘষলে কোথায় পজিটিভ কোথায় নেগেটিভ, এই ধরনের পার্টিকুলার এই দুটো প্রশ্নই আসে। তার জন্য এই দুটো প্রশ্নই পড়বে, স্থির তড়িৎ শ্রেণী জেনে কাজ নেই, বা পড়লে পড়তে পারো। আমি বলে দিচ্ছি এটার কিভাবে পড়ার সিস্টেম। স্থির তড়িৎ শ্রেণীতে কতগুলা নাম তুমি পরপর পরপর করে পাবে। ধরো এটা 1 নম্বরে আছে, এটা 2 নম্বরে, এটা 3 নম্বরে, এটা 4 নম্বরে, এটা 5 নম্বরে। তো 1 নম্বরের সাথে ধরো 4 নম্বরের যদি আমি দুইটার মধ্যে যদি ঘর্ষণ ঘটাই, অর্থাৎ একটা দিয়ে আরেকটাকে যদি ঘষলে, তাহলে একটার মধ্যে পজিটিভ চার্জ তৈরি হবে, একটা নেগেটিভ। তো তার মধ্যে যেটা উপরের দিকে থাকবে, তার মধ্যে যেটা উপরের দিকে থাকবে সেটার মধ্যে তৈরি হবে পজিটিভ চার্জ, আর যেটা নিচের দিকে থাকবে সেটার মধ্যে হবে নেগেটিভ চার্জ। তোমরা নেটে সার্চ করো স্থির তড়িৎ শ্রেণী বলে, তাহলে কিন্তু শ্রেণীটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো সেখানে দেখবে যে ওই লিস্টের মধ্যে যেটা যার সাথে যার করে, ধরো 2 নম্বরের সাথে তুমি করলে 5 নম্বরের, তাহলে 2 নম্বরের মধ্যে তৈরি হবে হচ্ছে পজিটিভ চার্জ, আর 5 নম্বরের মধ্যে হবে নেগেটিভ চার্জ, মানে যেটা উপরে থাকবে তার মধ্যে পজিটিভ, যেটা নিচে থাকবে তার মধ্যে হবে নেগেটিভ। কিন্তু পার্টিকুলার এই দুটাই পরীক্ষায় পাওয়া যায়, তো তার জন্য এই দুটা ভালো মতো পড়বে, এই শ্রেণী পড়ো কিংবা না পড়ো, ঠিক আছে। আচ্ছা, এবার আধানের আমরা পড়বো হচ্ছে একক। এটা চার্জ, পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ, এদের আমরা পড়বো ইউনিট বা একক। তো লিখো তড়িৎ আধানের একক। তড়িৎ আধান, তড়িৎ আধান বলতে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ এদেরকে বলছে। তড়িৎ আধানের একক, তড়িৎ আধানের একক সিজিএস পদ্ধতিতে তুমি যদি বলো,
সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে ইএসইউ। ইএসইউ তড়িৎ আধানের একক। ইএসইউ এর পুরো নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট ইএসইউ। এটা কোন সিস্টেমে? এটা হচ্ছে সিজিএস সিস্টেমে। সিজিএস পদ্ধতিতে আধানের একক হচ্ছে ইএসইউ। আর তুমি যদি এসআই পদ্ধতির কথা বলো, এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে কুলম। কুলম কুলম এটা কোন সিস্টেমে? এটা হচ্ছে এসআই সিস্টেমে, অর্থাৎ এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে কুলম। এসআই পদ্ধতি। তাহলে এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে কুলম, আর সিজিএস পদ্ধতিতে তড়িৎ আধানের একক হচ্ছে কি? ইএসইউ। এবার তোমাদের কি বলতো, এই ইএসইউ সাথে কুলম্বের যে রিলেশন, এই রিলেশনটা তোমাদের জানতে লাগবে। ইএসইউ আর কুলম্ব এর মধ্যে একটা রিলেশন রয়েছে, সেই রিলেশনটা ইম্পর্টেন্ট রয়েছে। এবার তোমরা মনে রাখো, আরেকটা একক আগে বলি। আরেকটা একক আছে, সেই এককটা তোমাদের মনে রাখতে হবে। এক ইএমইউ। ইএমইউ আগে লিখি ইএমইউ। এই একটা একক তোমাদের মনে রাখতে, ইএমইউ। এটার নাম হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট। এটাও কিন্তু তড়িৎ আধানের একক। ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, এটা কিন্তু তড়িৎ আধানের একক। তাহলে এক কাজ করি, এই তিনটা ইউনিটের মধ্যে রিলেশনটা বলি। এই তিনটা ইউনিটের মধ্যে একসাথে রিলেশনটা বলে দিলে বেশি সুবিধা। এই রিলেশনটা মনে রাখবো। এক ইএমইউ ইকুয়াল টু 3 ইন্টু 10⁻16 3 ইন্টু 10⁻16 ইএসইউ ইকুয়াল টু 10 কুলম। 10 কুলম। এটা হচ্ছে ইএমইউ, কুলম আর ইএসইউ এর মধ্যে রিলেশন। এক ইএমইউ ইকুয়াল টু 3 ইন্টু 10⁻16 ইএসইউ ইকুয়াল টু 10 কুলম। লিখেছ? আচ্ছা, আরেকটা ডেটা তোমাদের জানতে লাগবে খুব ভালো মতো। দেখো, ইলেকট্রনের আধান, ইলেকট্রনের চার্জ তোমাদের জানতে লাগবে। ইলেকট্রনের আধান, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের আধান। ইলেকট্রনের আধান, আচ্ছা আমি ই দিয়ে লিখি ইলেকট্রন। ইলেকট্রনের আধান হচ্ছে 4.8 ইন্টু 10⁻10 ESU। 4.8 into 10⁻10 ESU equal to 1.6 into 10⁻19 কুলম। তো মোট কথা হচ্ছে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের মান তোমার ইএসইউ এককেও জানতে চাইতে পারে, কিংবা কুলম এককেও জানতে চাইতে পারে। যদি বলে সিজিএস সিস্টেমে কত, তাহলে উত্তর হবে 4.8 into 10⁻10 ইএসইউ। আর যদি বলে এসআই সিস্টেমে কত, তাহলে উত্তর হয়ে যায় 1.6 into 10⁻19 কুলম। ঠিক আছে, এগুলো হচ্ছে ডেটা বেসড। এই ডেটাগুলো তোমাকে মনে রাখতে লাগবে, এখানে বিশেষ কিছু বোঝার নেই, এটা ডেটা বেসড। হ্যাঁ বলো, কিছু বললে? আদানের যেটা বললাম, হ্যাঁ, ইউএসইউ পদ্ধতিতে বললে ওটা, আর এটা 4.8টা। এই 4.8টা এটা হচ্ছে ইলেকট্রনের আধান। ইলেকট্রনের মান, এক একটা ইলেকট্রনের চার্জের মানটা কত, মানে এক একটা ইলেকট্রনের আধান কত। এক একটা ইলেকট্রনের আধান সিজিএস সিস্টেমে যদি বলো, তাহলে 4.8 into 10⁻10 ইএসসি সমান। আর এক একটা ইলেকট্রনের আধান যদি তুমি এসআই সিস্টেমে বলো,
তাহলে 1.6 ইন্টু 10⁻⁹ কুলম্বের সমান। বোঝো নাই? কি বললে, বুঝতে পারছো? বুঝতে পারলে না? হ্যালো? আচ্ছা, শোনো এবার ভাই, শোনো ঠিক করে। যদি আমি পজিটিভ চার্জ তার সাথে পজিটিভ চার্জ নিই, তাহলে চার্জ দুটা পরস্পরকে কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। পজিটিভ চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করবে। ঠিক একই রকমভাবে আমি যদি নেগেটিভ চার্জ তার সাথে যদি নেগেটিভ চার্জ নিই, তাহলেও এই চার্জ দুটি পরস্পরকে বিকর্ষণ করবে। অর্থাৎ সেম টাইপের চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। কিন্তু ডিফারেন্ট টাইপের চার্জ, একটা যদি তুমি পজিটিভ চার্জ নাও, আরেকটা তুমি যদি নেগেটিভ চার্জ নাও, তাহলে একটা চার্জ আরেকটা চার্জকে কি করবে? আকর্ষণ করবে। আকর্ষণ করবে। এখন প্রশ্ন হচ্ছে, আমি দুটা চার্জ নিয়েছি, ভালো কথা। পজিটিভ চার্জ, দুটায় পজিটিভ চার্জ নিতে পারি বা পজিটিভ চার্জের সাথে নেগেটিভ চার্জ নিতে পারি। যাই হোক, নিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, এই চার্জ দুটা পরস্পরকে যে বিকর্ষণ করবে, সেটা কত বলে বিকর্ষণ করবে, মানে কত জোরে বিকর্ষণ করবে, একটা আরেকটাকে কত বলে বিকর্ষণ করবে। কিংবা যদি একটা পজিটিভ চার্জ নিই আর একটা নেগেটিভ চার্জ নিই, পরস্পরকে আকর্ষণ করবে, ভালো কথা, কিন্তু কত বলে আকর্ষণ করবে, সেই বিষয়টা ডিপেন্ড করে দুটা ফ্যাক্টরের উপর। কি কি দুটা ফ্যাক্টর? ধ্যান দিয়ে শোনো। ধরো আমি দুটা চার্জ নিলাম, একটা চার্জের মান হচ্ছে Q1, একটা চার্জের মান হচ্ছে Q1 মানের একটা চার্জ নিলাম, আরেকটা চার্জ নিলাম সেটার মান হচ্ছে Q2 চার্জের আরেকটা Q2 মানের আরেকটা চার্জ নিলাম। এই চার্জ দুটার মধ্যে কত আকর্ষণ হোক কিংবা বিকর্ষণ বল কাজ করুক, সেই আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কার উপর ডিপেন্ড করবে? ডিপেন্ড করবে এই চার্জ দুটার গুণফলের উপর ডিপেন্ড করবে। অর্থাৎ Q1 Q2 এই চার্জ দুটার গুণফলের মান যত বেশি হবে, আকর্ষণ বলের মান বা বিকর্ষণ বলের মানটা তত বেশি হবে। অর্থাৎ এ ভ্যারিজেস Q1 Q2। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা আমি এক্সপ্লেন করে দিচ্ছি আর একটু, তাহলে বিষয়টা বুঝতে পারবে। ধরো ব্যাপারটা হচ্ছে, একটা চার্জ আমি নিলাম হচ্ছে 2 কুলম্বের, আরেকটা চার্জ আমি এখানে নিলাম হচ্ছে 3 কুলম্বের। তারপরে এখানে একটা চার্জ নিলাম হচ্ছে 4 কুলম্বের, এখানে একটা চার্জ নিলাম হচ্ছে আমি 1 কুলম্বের, এখানে একটা চার্জ নিলাম হচ্ছে আমি 5 কুলম্বের, এখানে একটা চার্জ আমি নিলাম হচ্ছে 2 কুলম্বের। যদি এদের মধ্যে দেখি, তাহলে এখানকার চার্জের মান কত? 2 কুলম্ব, এখানকার চার্জের মান কত? 3 কুলম্ব। গুণ করলে কত হচ্ছে? 3 দুগুণ 6 কুলম্ব। আচ্ছা, এখানে কত হচ্ছে? 4, এখানে হচ্ছে 1, গুণ করলে কত হয়? 4 কে 4, এখানে গুণ করলে কত হচ্ছে? 5 2 5 গুণ 10। তার মধ্যে কোন মানটা সবচেয়ে বেশি? 10। কোন মানটা সবচেয়ে কম? এখানে 4। তার মানে এই দুটা আধানের মধ্যে আকর্ষণ বল হোক কিংবা বিকর্ষণ বল হোক, এই মানটা কি হবে? কম হবে। আর যদি এই দুটা আধানের মধ্যে আকর্ষণ বলের মান বলো কিংবা বিকর্ষণ বলের মান বলো, যদি সেম চার্জ হয় তাহলে বিকর্ষণ করবে, ডিফারেন্ট চার্জ হলে আকর্ষণ করবে। মোট কথা, আকর্ষণ বল বলো কিংবা বিকর্ষণ বল বলো, এই বিকর্ষণ বলের মানটা বা আকর্ষণ বলের মানটা তীব্র হবে, বেশি হবে। অর্থাৎ দুটা আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কি পরিমাণ কাজ করবে, সেটা ডিপেন্ড করছে আধান দুটার মানের গুণফলের উপর। আধান দুটার মানের গুণফল যত বেশি হবে, আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা তত বেশি তীব্র হবে। তাহলে এফ ভ্যারিজেস Q1 Q2, এই একটা রেজাল্ট আমরা পাচ্ছি। ঠিক। আর আরেকটা রেজাল্ট কি? এই এই যে আধান দুটা তুমি রেখেছো, তাদের মধ্যবর্তী একটা দূরত্ব আছে, এই দূরত্বটাকে আমি বললাম আর। এই দূরত্বটাকে আমি বললাম আর।
এই দূরত্বের মানটা যত বেশি হবে, অর্থাৎ আধান দুটায় একটা আরেকটার থেকে যত দূরবর্তী স্থানে থাকবে, তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা তত কম হবে। আর আধান দুটো যত কাছাকাছি থাকবে, তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা তত বেশি হবে। ফর এক্সাম্পল, আমি বলছি, ধরো এখানে 3 কুলম্বের একটা আধান রেখেছো, এখানে 2 কুলম্বের একটা আধান রেখেছো, কিন্তু প্রথম অবস্থায় তাদের মধ্যে দূরত্ব রেখেছো 5 সেন্টিমিটার, 5 মিটার, ধরো 5 মিটার। আবার তুমি এখানে 3 কুলম্বের আধান রেখেছো, এখানে তুমি একটা 2 কুলম্বের আধান রেখেছো, কিন্তু তাদের মধ্যে ডিস্টেন্স রেখেছো এবার তুমি 7 মিটার। তুমি কি করলে, এখানে 3 কুলম্বের একটা আধান রাখলে, এখানে একটা 2 কুলম্বের আধান রাখবে, মানে আধানের মানটা সেম রেখে দিয়েছো, কিন্তু তাদের মধ্যে দূরত্ব করে দিলে হচ্ছে 10 মিটার। তো তুমি দেখবে যে এদের মধ্যে ডিস্টেন্সটা কম, তার জন্য এখানে আকর্ষণ বলটা হবে তীব্র, বেশি হবে। আর এই দুটো আধানের মধ্যবর্তী দূরত্বটা বেশি হওয়ার জন্য তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কি হবে, কম। অর্থাৎ আধান দুটি যত কাছাকাছি থাকবে, তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তত তীব্র হবে। আধান দুটির মধ্যে দূরত্ব যত বেশি হবে, তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা তত কম হবে। তবে এটা আমরা ডিস্টেন্সের রেসপেক্টে তো বললাম। তো বিজ্ঞানী কুলম্ব এটাকে যেভাবে এক্সপ্লেনেশন করেছেন, তিনি বলছেন যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কি হবে, তাদের মধ্যে যে ডিস্টেন্স অর্থাৎ আর, তার স্কোয়ারের ব্যস্তানুপাতিক হবে, তার স্কোয়ারের ব্যস্তানুপাতিক। আচ্ছা, ব্যস্তানুপাতিক বোঝানোর জন্য 1/, হিসাবে লিখতে লাগে, এটা তোমাদের এর আগেও আমি বলেছিলাম। তাহলে এখানে দুটা রিলেশন পেলে, এফ ভ্যারিজেস Q1 Q2, আর একটা পেলে এফ ভ্যারিজেস 1/r²। তো এটাকে আমি ফ্রেশ করে লিখে দিচ্ছি, এই বিষয়টাকে আমি ফ্রেশ করে লিখে দিচ্ছি। এখন তো আমি বোঝালাম, এখন আমি ফ্রেশ করে লিখে দিচ্ছি। তো একটা রেজাল্ট কি বলেছে, একটা রেজাল্ট বলেছে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা Q1 Q2-র গুণফলের সমান। আকর্ষণ বা বিকর্ষণের মানটা আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিকের সমান। ঠিক আছে, তো এই বিষয়টা লিখো। কি লিখবে, দুটি বিন্দু আধানের মধ্যে, দুটি বিন্দু আধানের মধ্যে, আচ্ছা ডায়াগ্রামটা এখানে বানাই তাহলে। এই একটা Q1, এই একটা বিন্দু আধান, এই একটা বিন্দু আধান, পরস্পর কত ডিস্টেন্সে আছে, পরস্পর r ডিস্টেন্সে আছে। হ্যাঁ, ওটা লিখে দিই। দুটি বিন্দু আধানের মধ্যে, দুটি বিন্দু আধানের মধ্যে, আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ, আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক, আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ আধান দুটির মানের গুণফল যত বেশি হবে, আকর্ষণ বলের মানটা বা বিকর্ষণ বলের মানটা তত বেশি হবে। এবং এবং তাদের বলতে আধান দুটির, হ্যাঁ, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আধান দুটির মধ্যবর্তী দূরত্বের স্কোয়ারের সাথে কি রিলেশন আছে, ব্যস্তানুপাতিক রিলেশনে আছে। এই যে আমরা লেখাটা লিখলাম না, এটা হচ্ছে বিজ্ঞানী কুলম্বের সূত্র। এটা কার সূত্র, এটা হচ্ছে কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র, বিজ্ঞানী কুলম্বের সূত্র। এবার কি করব, এই দুটাকে আমরা কম্বাইন করে দেব। যদি কম্বাইন করে এখানে এফ, এখানে এফ, তো তুমি এখানে পেয়ে যাবে এফ, এখানে ভ্যারিজেস, এখানে ভ্যারিজেস, সো এখানে লিখে দেবো ভ্যারিজেস।
এবার উপরের পার্টগুলো উপরে লিখতে লাগবে, নিচেরটা নিচে। তো উপরে কি আছে Q1 Q2, সো উপরে লিখে দিলাম Q1 Q2। নিচে কি আছে আর স্কোয়ার, তো এখানে লিখে দিতে হবে আর স্কোয়ার। তাহলে এফ ভ্যারিজেস Q1 Q2 বাই আর স্কোয়ার। এবার এফ এই ভ্যারিজেস সিম্বল যদি তুলে দাও, ভ্যারিজেস সিম্বল তুললে সমান সমান কে নিয়ে আসতে লাগে, অর্থাৎ সমান সমান ধ্রুবক নিয়ে আসতে লাগে। তো এখানে আমাদের তাই করতে লাগবে, সমান সমান কে নিয়ে আসতে লাগবে, এখানে লিখতে লাগবে Q1 Q2 বাই আর স্কোয়ার। তাহলে এফ ইকুয়াল টু, দেখো এই কে এর মানটা ক্যালকুলেট করে পাওয়া গেছে কত, 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট এই কে এর মানটা। ঠিক আছে, Q1 Q2 বাই আর স্কোয়ার। তার মাথা ঘুরে গেল অনেকের, কোথার থেকে এপসাইলন নট কি সমস্ত চলে আসলো। ভাই তুমি জাস্ট ডেরিভেশনটা এইভাবে দেখো, যখন আমরা কোশ্চেন করব না তখন বুঝে যাবে যে কিভাবে কি প্রশ্নের উত্তর করতে লাগবে। হ্যাঁ, জাস্ট যে পড়াচ্ছি জাস্ট তুমি এভাবে জাস্ট পড়ে যাও, মনে থাকুক কিংবা না থাকুক, তুমি জাস্ট পড়ে যাও, কোশ্চেন আনসারে দেখবে যে পারবে উত্তর করতে। আচ্ছা, এখানে কে এর মানটা আমি কত নিলাম, তার মানে ভাই কে এর মানটা কত বসিয়েছি, 1/4 পাই এপসাইলন নট বসিয়েছি। তাহলে কে এর মানটা হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, তাই তো, এপসাইলন নট বলা হয়। এই কে এর মানটা কত, 1/4 পাই এপসাইলন নট। এই 1/4 পাই এপসাইলন নট এটাকে যদি ক্যালকুলেট করা হয় তাহলে এই ভ্যালুটা আসে 9 × 10⁹ কুলম স্কোয়ার। সি স্কোয়ার মানে হচ্ছে কুলম স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার। কুলম স্কোয়ার বাই নিউটন মিটার স্কোয়ার, এটা কার ভ্যালু, এটা হচ্ছে কে এর মান। আচ্ছা, এখান থেকে তাহলে কি মনে রাখতে লাগবে, এটা তোমাদের অনেকটা টাফ লাগতে পারে আমি বুঝতে পারছি, কিন্তু বিষয়টা হচ্ছে জাস্ট তুমি কনসেপ্টটুকুকে রাখো, যতটা মনে থাকবে থাকবে, না থাকবে না থাকবে, ঠিক আছে, অত চাপ নেওয়ার দরকার নেই। যখন কোশ্চেন আনসার করব, আমি আবারও বলছি, যখন কোশ্চেন আনসার করবে দেখবা যে যা পড়াচ্ছি তোমাদের কোশ্চেনের উত্তর করার জন্য এনাফ, ঠিক আছে, এনাফ, জাস্ট তুমি ধরতে পারলেই হবে উত্তর। আচ্ছা, এবার এবার আচ্ছা, দুটি আধানের মধ্যবর্তী এই যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কার কার উপর নির্ভর করে, কার কার উপর নির্ভর করে, তাহলে বলো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কিসের উপর নির্ভর করে, কি কির উপর নির্ভর করে বলো। এক তো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কিসের উপর নির্ভর করে, আধান দুটার গুণফলের উপর ডিপেন্ড করে কিনা, তাহলে আধান দুটার মানের উপর ডিপেন্ড করে। তাহলে এখানে আমরা লিখব আধান দুটির মানের উপর নির্ভর করে। এক হচ্ছে আধান দুটির মানের উপর নির্ভর করে, মানের উপর নির্ভর করে, নির্ভর করে। দুই হচ্ছে লিখো এই আর এর উপর ডিপেন্ড করছে কিনা। আর মানে কি, আধান দুটির মধ্যবর্তী দূরত্ব, আধান দুটির মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে, মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। তিন লিখো, দেখো এই আধান দুটাকে তুমি যেখানে রেখেছো, কোথায় রেখেছো, বায়ু মাধ্যমে রাখতে পারো, এই আধান দুটিকে তুমি জল মাধ্যমে রাখতে পারো, আবার গ্যাসীয় মাধ্যমে রাখতে পারো, বা কাচের মধ্যে রাখতে পারো। দেখো আধান দুটার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা ডিপেন্ড করবে তুমি কোন মাধ্যমের মধ্যে এই এক্সপেরিমেন্টটা করছো, কোথায় রেখেছো আধান দুটাকে, তার উপর ডিপেন্ড করবে। অর্থাৎ আধান দুটি যে মাধ্যমে অবস্থিত তার প্রকৃতির উপর নির্ভর করে। লিখো মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে, প্রকৃতির উপর নির্ভর করে।
মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। লিখেছো? মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। এতদূর ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা? এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো? সবাই বলো, এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো? মোটামুটি তো বুঝতে পেরেছো এতদূর পর্যন্ত? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে, হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো, কি শুনতে পাচ্ছে না নাকি? হ্যালো, হ্যাঁ, একটু রেসপন্স করো। আমি শোনো, এই যে যতটা পড়লাম তার মধ্যে থেকে অ্যাকচুয়ালি প্রশ্ন দেখলেই তুমি বুঝতে পারো, তোমার কনফিডেন্স বুস্ট হয়ে যাবে যে না, হ্যাঁ আমি পারবো। ঠিক আছে? আলটিমেটলি তোমার পরীক্ষায় প্রশ্নের উত্তর পারা দিয়ে কথা, তোমার থিওরি অত ডিপলি জেনে বা অতটা থিওরি নিয়ে চিন্তা ভাবনা কিন্তু করা যাবে না। কেন বলো তো? অনেক ক্যান্ডিডেট আছো তোমরা ভাবছো যে এই সায়েন্সের এই পার্টগুলো যথেষ্ট টাফ লাগে। অ্যাকচুয়ালি টাফের বিষয় না, বিষয়টা হচ্ছে তোমার উত্তর পারা দিয়ে কথা, তাই কি না? উত্তর পারতে পারলেই হয়ে যাবে। তো আমি কোশ্চেন বলছি যে কোশ্চেন কেমন হয়, তাহলে তুমি বুঝতে পারবে যে যা পড়লাম তার থেকে উত্তর করা যায় কি না। যেমন আমি জাস্ট আলোচনা করছি, পরে তো কোশ্চেন আনসার ডিটেলসে আলোচনা করব। জাস্ট বলছি, কোশ্চেন নাম্বার 1, দুটি আধান যুক্ত কোণার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ সূত্রটি কোন বৈজ্ঞানিক আবিষ্কার করেছিলেন? উত্তর কি হবে? কোন বৈজ্ঞানিক আবিষ্কার করেছিলেন? দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ সূত্রটা কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? একটু একই বললাম, বিজ্ঞানী কুলম্ব। এই হচ্ছে প্রশ্ন। এটা দিয়েছিল এএলপি তে, কোশ্চেন এটা দিয়েছিল, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের কোশ্চেন। এটা সূত্রও জানতে চায় নাই, জাস্ট বলেছে কোন বিজ্ঞানী দিয়েছিল। ঠিক আছে? আচ্ছা, এবার পরীক্ষায় আসবে যে কুলম্বের সূত্রের বক্তব্য কি। কুলম্বের সূত্রের বক্তব্য কি? তাহলে কুলম্বের সূত্রের বক্তব্যটা কি ছিল? কি পড়লাম আমরা? দুটি আধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের কি পড়লাম? ব্যস্তানুপাতিক। তাহলে এখান থেকে জাস্ট এই দুটা পড়বে। এক তো হচ্ছে কুলম্বের সূত্রের যে তোমার এই যে কি পড়বে দেখো, মেইনলি তুমি এই যে এই লাইনটাকে পড়বে, জাস্ট এই লাইনটাকে পড়বে। এখান থেকে এত দূর পর্যন্ত এই লাইনটা মনে রাখতে পারবে না? এই লাইনটাকে পড়বে। আর 2 হচ্ছে এই যে আকর্ষণ বা বিকর্ষণ সংক্রান্ত সূত্র কে দিয়েছে? কুলম্ব দিয়েছে। এখান থেকে মাত্র আমরা দুটা প্রশ্নের উত্তর করলাম, দুটা। এই দুটা প্রশ্ন এখান থেকে আসে। তাহলে বলো করা যাবে কি যাবে না? বলো, এখান থেকে মাত্র দুটা প্রশ্ন আসে, এটা করা যাবে কি যাবে না সেটা বলো। হ্যাঁ দাদা। হ্যাঁ, যাবে। তাহলে আমরা এত ডিপলি পড়লাম কেন? দেখো, ডিপলি পড়লাম পিছনে কারণ আছে। যদি কোশ্চেন ইনকেস টাফ করে, তাহলে যাতে ছেড়ে আসতে না হয়, তোমরা কিছুটা হলেও পারো। মানে এতটাও টাফ করবে না। জেনারেলি আমি কোশ্চেন দেখেছি তো, ওরা যতদূর পড়লাম তা থেকে এই দুটা কোশ্চেন শুধুমাত্র পড়ে। আকর্ষণ বা বিকর্ষণ বলটা কে দিয়েছে? বিজ্ঞানী কুলম্ব। তারপর হচ্ছে কুলম্বের সূত্রটা, তুমি বিবৃতিটা পরীক্ষায় দেয়, 4টা বিবৃতি থাকে, 4টা অপশন থাকে, তার মধ্যে সঠিক অপশনটা থেকে চুজ করতে লাগে। এই তো হচ্ছে কোশ্চেন এখানে, খুব একটা টাফের বিষয় কিন্তু নয়। এবার এবার বিষয়টাকে দেখো, এবার আমাদের যেটা জানতে লাগবে সেটা হচ্ছে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে, এই বিষয়টা দেখতে লাগবে। তো কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা বোঝার আগে তোমাদের
এক কাজ করাই, ব্যাপারটাকে বুঝবে খুব সুন্দরভাবে। ধরো এই একটা আধান আছে, এটা কিউ কিউ চার্জের একটা আধান আছে। তুমি এই আধানের পাশে তুমি যদি আরেকটা আধানকে নিয়ে আসতে চাও, এই আধানের পাশে তুমি কি করবে, আরেকটা আধানকে নিয়ে আসতে চাইবে। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে লাগবে, এই আধানের বিরুদ্ধে কাজ করে নিয়ে আসতে লাগবে। যেমন ধরো কিউ একটা আধান আছে, তাহলে এই আধানের একটা ক্ষেত্র আছে। এই আধানের কি আছে, একটা ক্ষেত্র। ক্ষেত্র বলতে কিরকম ব্যাপারটাকে আমি বলছি, এক্সপ্লেন করে দিচ্ছি, জাস্ট শোনো ধ্যান দিয়ে। তুমি যদি এখানে একটা চুম্বক রাখো, ধরো তুমি এখানে একটা চুম্বক রেখেছো, এর এর চারদিকে তুমি একটা ধরো লোহার টুকরো নিয়ে আসছো, লোহার ছোট একটা টুকরো নিয়ে আসছো, লোহার ছোট একটা টুকরো নিয়ে আসছো। তাহলে বলো তো লোহার টুকরোটা এর কাছাকাছি আনলে আকর্ষণ করবে না? করবে। লোহার টুকরোটা আরেকটু দূরে নিয়ে গেলে আকর্ষণ করবে, কিন্তু আকর্ষণ বলের মানটা আরেকটু কম হবে। আরেকটু দূরে নিয়ে গেলে আকর্ষণ করবে, আকর্ষণ বলের মানটা আরেকটু কম হবে। আরেকটু দূরে নিয়ে গেলে আকর্ষণ করবে, কিন্তু আকর্ষণ বলের মানটা আরেকটু কম হবে। আরও যদি দূরে নিয়ে যাও তখন হয়তো আকর্ষণ করবে, কিন্তু খুবই সামান্য করবে। তারপরে নিয়ে গেলে হয়তো দেখা যাবে যে সেইভাবে আকর্ষণ করছেই না। তা লাস্ট যতদূর পর্যন্ত আকর্ষণ করেছে, যে এরিয়া জুড়ে লাস্ট আকর্ষণ যতদূর পর্যন্ত তীব্র আকর্ষণ ছিল, লাস্ট যতদূর পর্যন্ত আকর্ষণ করেছে, সেইটাকে আমরা বলবো এই চুম্বকটার ক্ষেত্র। এই চুম্বকটার ক্ষেত্র মানে অর্থাৎ যতদূর পর্যন্ত এই আকর্ষণ বলটা কাজ করলো, সেটা হচ্ছে চুম্বকটার ক্ষেত্র। ঠিক একই রকমভাবে এই যে তুমি যে একটা চার্জ নাও, সেই চার্জের কাছাকাছি তুমি যদি আরেকটা চার্জকে নিয়ে আসো, ধরো এখানে তুমি +1 চার্জের আরেকটা চার্জ নিয়ে আসলে, তাহলে বলো তো দুটাই পজিটিভ চার্জ একটা আরেকটা বিকর্ষণ করবে না? এবার এই চার্জটাকে আরও একটু দূরে নিয়ে গেলে তখন বিকর্ষণ করবে, কিন্তু বিকর্ষণ বলের মানটা আরেকটু কম হবে। আরও দূরে নিয়ে গেলে তখনও বিকর্ষণ করবে, বিকর্ষণ বলের মানটা আরও কম হবে। আরও দূরে নিয়ে গেলে বিকর্ষণ করবে, কিন্তু বিকর্ষণ বলের মানটা আরও কম হবে। এরকম করতে করতে একটা সময় গিয়ে তুমি দেখবে যে বিকর্ষণ বল আর সেইভাবে অনুভূত হচ্ছে না। তো লাস্ট বাউন্ডারি যতদূর পর্যন্ত বিকর্ষণ বলের মানটা এখানে কাজ করেছে, লাস্ট বাউন্ডারি যতদূর পর্যন্ত এই বিকর্ষণ বলের মানটা কাজ করেছে, সেই বাউন্ডারিটাকে আমি বলছি এখানে তড়িৎ ক্ষেত্র। ক্লিয়ার হয়েছে কিনা বলো? তড়িৎ ক্ষেত্রের ব্যাপারটা কি বোঝা গেছে? মানে যতদূর পর্যন্ত বিকর্ষণ বলটা কাজ করবে, সেটাকে বলা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র। এবার ভাই তুমি বলো এটাকে যদি তড়িৎ ক্ষেত্র বলি, এবার পরের স্লাইডে বোঝাই, খুব ভালো মতো বুঝবে। ধরো তার মানে এখানে আমি +q চার্জের একটা আধান রেখেছি, এটার ক্ষেত্র হচ্ছে এতদূর পর্যন্ত, তড়িৎ ক্ষেত্রটা এখানে কাজ করছে ভাই এতদূর পর্যন্ত, তড়িৎ ক্ষেত্রটা এখানে কাজ করছে, মানে এটার এরিয়াটা হচ্ছে এতদূর পর্যন্ত, এতদূর পর্যন্ত রয়েছে। তাহলে তুমি এখানে এখানে যদি একটা +1 চার্জ নিয়ে আসো, মানে একক একটা আধান নিয়ে আসো, তাহলে এখান থেকে তুমি চার্জটাকে কোথায় নিয়ে আসছো, তুমি এখান থেকে চার্জটাকে এখানে নিয়ে আসতে চাচ্ছ। তাহলে ভাই আকর্ষণ করবে না বিকর্ষণ করবে বলো? আকর্ষণ করবে না বিকর্ষণ করবে বলো? বিকর্ষণ। বিকর্ষণ করবে। ভাই বিকর্ষণ যদি করে তাহলে তুমি যত কাছাকাছি নিয়ে আসবে তাহলে তত বেশি বিকর্ষণ বলের মানটা বাড়বে। আরও কাছে নিয়ে আসলে আরও বিকর্ষণ বলের মানটা বাড়ছে, করতে করতে এখানে যখন নিয়ে আসবে বিকর্ষণ বলের মানটা তীব্র হবে, তাই তো? আচ্ছা, তো এই আধানটাকে এখানে যদি নিয়ে আসতে চাও তাহলে এটা তোমাকে কাজ করে নিয়ে আসতে লাগবে না, কার্য করতে লাগবে না? কারণ এখানে তুমি যদি বল প্রয়োগ না করো, এখানে তুমি যদি বল প্রয়োগ না করো, বল প্রয়োগ যদি না করো, আধানটা কি এমনি এখান থেকে এখানে আসবে? আসবে না। তার মানে কাউকে না কাউকে তো আধানটাকে এখান থেকে এখানে নিয়ে আসতে লাগবে। যে এই +1 আধানটাকে এখান থেকে এখানে নিয়ে আসবে তাকে বলা হবে এজেন্ট। কি বলা হবে? এজেন্ট বলা হবে। তার মানে কোনো এজেন্টকে এই +1 চার্জের আধানটাকে +q চার্জের আধানের কাছাকাছি নিয়ে আসতে লাগবে। তার জন্য কি প্রয়োগ করতে লাগবে? তার জন্য যেটা প্রয়োগ করতে লাগবে সেটা হচ্ছে বল প্রয়োগ করতে লাগবে, ফোর্স অ্যাপ্লাই করতে লাগবে। উইদাউট ফোর্স মানে এজেন্ট কিন্তু এই +1 চার্জের চার্জটাকে কিন্তু +q চার্জের কাছে নিয়ে আসতে পারবে না। তো এজেন্ট কি করবে? +1 চার্জটাকে যখন +q আধানের কাছাকাছি নিয়ে আসবে তখন তাকে কি করতে লাগবে? বল প্রয়োগ করতে লাগবে। আচ্ছা বল। তার সাথে সাথে এখান থেকে এত দূর পর্যন্ত নিয়ে আসলো,
অর্থাৎ এখানে স্মরণ ঘটলো না বলো তো? স্মরণ ঘটলো কি না বলো? স্মরণ হলো কি না? এবার ভাই বল ইন্টু স্মরণ মানে কি বলো আমাকে? ফিজিক্স কয়েকদিন আগেই তোমরা পড়লে ভাই, এটা কয়েকদিন আগে এটা আমি পড়ালাম। কার্য। এইটা মানে কার্য। তাহলে এক কথায় ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, এই আধানটার স্মরণ ঘটছে, তো এটাকে আমরা বলতে পারি কার্য সম্পন্ন হচ্ছে। কি সম্পন্ন হচ্ছে? কার্য সম্পন্ন করছে। তার মানে এক কথায় আমরা বলবো যে এই এই এজেন্ট প্লাস ওয়ান চার্জকে প্লাস কিউ চার্জের কাছাকাছি নিয়ে আসার জন্য কার্য করছে, কার্য সম্পন্ন করছে। ঠিক আছে? তো এখন কেসটা কি হলো? এখন কেসটা হলো যে যদি এই প্লাস ওয়ান চার্জকে প্লাস কিউ চার্জের কাছে নিয়ে আসতে, আচ্ছা আরেকভাবে বলি, তাহলে দেখো বুঝবা, তাহলে শোনো, এখানে এক কাজ করছি, এখানে এক কাজ করি, এখানে একটা চার্জ রেখেছি, এই চার্জের কাছাকাছি আরেকটা চার্জকে আমি নিয়ে আসবো, ধরো এটা পজিটিভ চার্জে রাখা আছে, এই চার্জের কাছাকাছি তুমি আরেকটা চার্জকে নিয়ে আসবে। তবে কোথার থেকে নিয়ে আসবে? আমি তো একটা বাউন্ডারি দিয়েছি না, এই বাউন্ডারির থেকে না, তুমি অসীম দূরত্ব থেকে নিয়ে আসবে। কত থেকে নিয়ে আসবে? প্লাস ওয়ান চার্জটাকে অসীম দূরত্ব থেকে নিয়ে আসবে। তার প্রশ্ন হচ্ছে অসীম দূরত্ব থেকে কেন নিয়ে আসবো? শোনো, এখানে যেটা আমি বললাম যে এই প্লাস কিউ চার্জের একটা তো ক্ষেত্র আছে কি না, একটা ক্ষেত্র আছে। তো এটা প্র্যাকটিক্যালি যদি দেখি তাহলে আমরা দেখব যে হ্যাঁ, কোনো একটা চার্জের কিছুটা এরিয়া জুড়ে তার কার্যক্ষমতা আছে, বা কিছুটা এরিয়া জুড়ে তার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, সেটাকে আমরা কি বললাম? ওই চার্জটার ক্ষেত্র বললাম, অর্থাৎ তড়িৎ ক্ষেত্র বললাম। কিন্তু ফিজিক্স এটা প্র্যাকটিক্যালি দেখছে, বা থিওরিটিক্যালি ফিজিক্স অন্য গল্প বলে। থিওরিটিক্যালি ফিজিক্স বলে, থিওরিটিক্যালি ফিজিক্সের গল্প হচ্ছে তুমি যদি এখানে একটা চার্জ রাখো, তাহলে এই চার্জের জন্য যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা, সেটা কাজ করবে কত দূর পর্যন্ত? অসীম পর্যন্ত কাজ করবে। এটা থিওরিটিক্যালি ধরা, বাট প্র্যাকটিক্যালি পসিবল হয় না, প্র্যাকটিক্যালি অন্য হয়। প্র্যাকটিক্যালি তার একটা নির্দিষ্ট সীমানা থাকবে, সেই সীমানা পর্যন্তই তার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কাজ করবে। কিন্তু থিওরিটিক্যালি হয় কি, ধরে নেওয়া হয় যে অসীম পর্যন্ত কোনো একটা চার্জ যদি তুমি এখানে রাখো, তার যে প্রভাব, তার যে আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাব, সেটা হচ্ছে অসীম পর্যন্ত কাজ করবে। ঠিক আছে? তার জন্য তুমি পার্টিকুলার কোথায় নিয়ে আসবে? তুমি পার্টিকুলার এইভাবে ধরতে পারো না, তুমি ধরতে পারো এখানে একটা চার্জ যদি রাখো, এই চার্জের যে ক্ষেত্রটা সেটা অসীম পর্যন্ত এদিকে বিস্তৃত, এই চার্জের যে ক্ষেত্রটা এদিকে অসীম পর্যন্ত বিস্তৃত, এই চার্জের ক্ষেত্রটা এদিকে অসীম পর্যন্ত বিস্তৃত, এখানেও চার্জের ক্ষেত্রটা অসীম পর্যন্ত বিস্তৃত। তার মানে এখানে তুমি ওই ধরনের কোনো বাউন্ডারি বানাতে পারবে না। ঠিক আছে? তার জন্য তুমি কি করছো? অসীম পর্যন্ত বিস্তৃত, তার জন্য অসীম থেকে তুমি কি করছো? একটা চার্জ নিয়ে আসছো, প্লাস কিউ চার্জ নিয়ে আসছো। আধান কত নিয়ে আসছো? প্লাস কিউ আধান নিয়ে আসছো। কোথা থেকে নিয়ে আসছো? অসীম দূরত্ব থেকে নিয়ে আসছো। তাহলে অসীম দূরত্ব থেকে তুমি যদি প্লাস কিউ চার্জ নিয়ে আসো, কোথায়? এই আধানের কাছে নিয়ে আসছো, তাহলে তোমাকে কি করতে লাগবে? ফোর্স অ্যাপ্লাই করতে লাগবে, আর এখানে স্মরণ ঘটবে, অর্থাৎ এক কথায় কার্য সম্পন্ন করে কোনো এজেন্টকে এই চার্জের কাছাকাছি ওই আধানটাকে নিয়ে আসতে লাগবে। তাই তো? তো এক্ষেত্রে ধরা হচ্ছে যে এই বিন্দুটাকে আমি এ বললাম, এ বিন্দুতে প্লাস কিউ চার্জকে নিয়ে আসার জন্য কার্য সম্পন্ন হলো, করা হলো কত? ডাব্লিউ পরিমাণ কার্য সম্পন্ন হলো। অর্থাৎ ডাব্লিউ পরিমাণ কাজ করে সেই এজেন্ট কিউ চার্জকে এ বিন্দুতে নিয়ে আসছে। তো কেসটা কি হলো? প্লাস কিউ চার্জকে প্লাস কিউ আধানকে কোন বিন্দুতে? এ বিন্দুতে আনতে কার্য, এ বিন্দুতে আনতে কার্যর পরিমাণটা কত? এ বিন্দুতে আনতে কার্যের পরিমাণটা হচ্ছে ডাব্লিউ। তাহলে বলো, এখানে প্লাস কিউ চার্জের পরিবর্তে যদি আমি প্লাস ওয়ান চার্জ নিয়ে আসতাম, তাহলে উইকিং নিয়মের সিস্টেম, তাহলে এ বিন্দুতে নিয়ে আসতে কার্য কত হবে বলো? ডাব্লিউ বাই কত হয়ে যাবে? এটা প্লাস ওয়ান করে দিলে কিউ হবে। তাহলে
অসীম দূরত্ব থেকে +1 চার্জকে তুমি আর এই বিন্দুতে নিয়ে আসতে গেলে কত পরিমাণ কার্য সম্পন্ন করতে লাগলো? W/Q। W/Q। এইটাকে বলা হবে এ বিন্দুর বিভব। কি বলা হবে? এইটাকে বলা হবে এ বিন্দুর বিভব। এটাকে বলা হয় এ বিন্দুর বিভব বা এ বিন্দুর ভোল্টেজ। এটাকে বলা হয় এ বিন্দুর বিভব বা এ বিন্দুর ভোল্টেজ। তা ভোল্টেজ বা বিভব বলতে কি বোঝায়? যে অসীম দূরত্ব থেকে +1 চার্জটাকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য সম্পন্ন করতে লাগবে সেটাকে বলা হয় বিভব। তাহলে ফাইনালি আমরা কি পেলাম? ফাইনালি আমরা যেটা পেলাম, তড়িৎ বিভব। তড়িৎ বিভব তড়িৎ বিভব ইকুয়াল টু কি পেয়েছি? W/Q। W/Q। তাহলে তড়িৎ বিভব, আচ্ছা আমি কিন্তু বলছি, দেখো এই জিনিসগুলো তোমাদের কাছে প্রথম দিকে কিন্তু একটু মনে হবে কি পড়ছি এগুলা, সায়েন্স এইরকমই, ঠিক আছে? তাদের মনে হবে এইরকম, কিন্তু বাট কি বলতো, লেগে থাকো আর কোশ্চেনের উত্তর করতে পারলেই হবে। আমি তো ওটাই বারবার বলছি, হ্যাঁ, কোশ্চেনের উত্তর করতে পারলেই হবে। আমি পরে বলছি এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে, বাট কনসেপ্ট তোমাকে ক্লিয়ার রাখতে লাগবে। তো এখানে ডাব্লু মানে আমরা পেয়ে পেয়ে গেলাম হচ্ছে কৃতকার্য। কৃতকার্য কৃতকার্য বাই কিউ মানে কি? আধান। আধান। তাহলে তড়িৎ বিভব ইকুয়াল টু কি? কৃতকার্য বাই আধান। তড়িৎ বিভব ইকুয়াল টু কি পেলাম? তড়িৎ বিভব ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কৃতকার্য বাই আধান, আমরা কিন্তু এখানে পেয়ে গেলাম। তো কোনাকুনি যদি এখানে তুমি গুণ করে দাও, কোনাকুনি যদি গুণ করে দাও তাহলে তুমি কি পাবে? কৃতকার্য ইকুয়াল টু তড়িৎ বিভব ইন্টু আধান। কৃতকার্য ইকুয়াল টু কৃতকার্য ইকুয়াল টু কৃতকার্য ইকুয়াল টু তড়িৎ বিভব ইন্টু আধান। অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল টু তুমি পেয়ে যাবে হচ্ছে তড়িৎ বিভব মানে হচ্ছে এটাকে ভি দিয়ে লেখা হবে, ভি ভোল্টেজ, আর আধানকে কিউ দিয়ে লেখা হয়, আধানকে কিউ দিয়ে লেখা হয়। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কি পেয়ে গেলে? ফাইনালি তুমি যেটা পেয়ে গেলে ডাব্লিউ ইকুয়াল টু কিউভি। ডাব্লিউ ইকুয়াল টু কিউভি, এইটা মনে রাখতে লাগবে। এই যে এতক্ষণ ধরে যে বক বক করে আমি তোমাদের পড়ালাম, ওগুলো মনে রাখো কিংবা না রাখো কোনো যায় আসে না, তোমাকে এইটা মনে রাখতে লাগবে। আমি তো বলে দিচ্ছি ডাব্লিউ ইকুয়াল টু কিউভি, কারণ এইটার উপর থেকে অঙ্ক আসে। কৃতকার্য ইকুয়াল টু আধান ইন্টু তড়িৎ বিভব। নিউমেরিক্যাল প্রবলেম আসে ভাই, এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম আসে। ডাব্লিউ ইকুয়াল টু কিউভি, এইটা তোমরা মনে রাখতে পারবে কি পারবে না বলো আমাকে? এটা মনে থাকবে? কৃতকার্য ইকুয়াল টু আধান ইন্টু তড়িৎ বিভব। কৃতকার্য ইকুয়াল টু আধান ইন্টু তড়িৎ বিভব। মনে থাকবে কি থাকবে না বলো? কৃতকার্য ইকুয়াল টু আধান ইন্টু তড়িৎ বিভব, ঠিক আছে? আধান ইন্টু তড়িৎ বিভব। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম ডাব্লিউ ইকুয়াল টু কিউভি, একদম মুখস্থ থাকবে, ডাব্লিউ ইকুয়াল টু কিউভি, কৃতকার্য ইকুয়াল টু আধান ইন্টু তড়িৎ বিভব, এটা আমরা পেয়েছি ডাব্লিউ ইকুয়াল টু কিউভি। এই যে আমি বিভবের কথা বললাম না, এই বিভবের একক, বিভবের একক, এই বিভবের একক হচ্ছে ভোল্ট। বিভবের একক আমি কি বললাম? ভোল্ট। তাহলে ভোল্ট ব্যাপারটা কেমন হলো? ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি অসীম দূরত্ব থেকে, কোথার থেকে? তুমি অসীম দূরত্ব থেকে প্লাস 1 কুলম, প্লাস 1 কুলম, 1 কুলম একটা আধানকে নিয়ে আসছো, ধরো এখানে নিয়ে আসছো, এই বিন্দুতে নিয়ে আসছো। নিয়ে আসার জন্য তুমি, অর্থাৎ এজেন্টকে কাজ করতে হলো, এজেন্টকে কি করতে লাগলো? কাজ করতে লাগলো। তো এজেন্ট কি পরিমাণ কার্য সম্পন্ন করলো? এজেন্ট কার্য সম্পন্ন করলো হচ্ছে 1 জুল। কি পরিমাণ কার্য সম্পন্ন করেছে? 1 জুল। তাহলে এজেন্ট যদি 1 জুল পরিমাণ কার্য সম্পন্ন করে, তখন বলা হবে এই যে বিন্দুটার, এই যে আধানটা, এটার এই পয়েন্টে বিভব হচ্ছে, এই পয়েন্টে বিভব হচ্ছে 1 ভোল্ট। এই বিন্দু, এখানে বিভব কত? 1 ভোল্ট। তাহলে 1 ভোল্টের ডেফিনেশনটা তোমাকে জানতে লাগবে। 1 ভোল্টের ডেফিনেশনটা জানতে লাগবে। কি লিখবে? 1 কুলম্ব, 1 কুলম্ব পজিটিভ, পজিটিভ
তড়িৎ আধান 1 কুলম্ব পজিটিভ তড়িৎ আধান আনতে যদি 1 জুল কার্য করতে হয় 1 জুল কার্য করতে হয় তাকে 1 ভোল্ট বলে। আচ্ছা, এখানে স্টার্ট দিয়ে মনে রাখবে পৃথিবীর যে ভোল্টেজ, পৃথিবীর বিভব 0 ধরা হয়। পৃথিবীর বিভব, পৃথিবী মানে মাটির, পৃথিবীর বিভব 0 ধরা হয়। এটা একটু মনে রাখবা। অর্থাৎ পৃথিবীর কোনো ভোল্টেজ নাই, পৃথিবীর ভোল্টেজকে কি ধরা হয়? 0 ধরা হয়। আচ্ছা, তাহলে ফাইনালি কি কি মনে রাখবে? আমি আবারও বলছি, সামারাইজ করে আমি দেবো প্রতিবারেই। কেন বলো তো? তোমাদের পক্ষে অতটা পসিবল না যে এইভাবে ডিটেল মনে রাখা, ঠিক আছে? আমি ডিটেলেই পড়াবো, পরে ফাইনালি সামারাইজ করে যেটা মনে রাখতে বলবো সেটা তোমাকে মনে রাখতে লাগবে। এক তো হচ্ছে তোমার ওই যে আকর্ষণ বিকর্ষণ সংক্রান্ত সূত্র কে দিয়েছে? বিজ্ঞানী কুলম্ব। এটা মনে রাখবা। কুলম্বের সূত্রটাকে জাস্ট পার্টিকুলার মনে রাখবা, হয়ে গেল। 3 নাম্বার মনে রাখবা W=QV, হয়ে গেল। 4 নাম্বার মনে রাখবা হচ্ছে ভোল্টের ডেফিনেশন। এই 4টা জিনিস জাস্ট এতক্ষণ ধরে আমি পড়ালাম। পারবে কি পারবে না বলো এই 4টা জিনিস মনে রাখতে? পারবে? হ্যাঁ দাদা। হ্যাঁ পারবে, গুড। কারণ এই 4টা জিনিসে তোমাদের মনে রাখতে লাগবে। কোশ্চেন করলেই বুঝতে পারবে যে কোশ্চেন কেমন হয়। তাহলে ইলেকট্রনের যে আধানগুলা, মানগুলা, হ্যাঁ, ওগুলো লাগবে। ওটা দেখো আমি তো ডিটেলে পড়ালাম। অনেক সময় হয় কি দিয়ে দিতেও পারে, ঠিক আছে? কোশ্চেন টাফ করলেই দিয়ে আচ্ছা। দিত। দিনের পর দিন তো কম্পিটিশন বাড়ছে না, ভাবলো যে দিয়ে দিই, তাই না? কিন্তু জেনারেলি মানে এইখান থেকে এই যে 4টা বললাম, এই 4টার উপর থেকে জেনারেলি প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন হয়েছে। 2025-এও আমি দেখলাম ওই এর উপর থেকে কোশ্চেনটা হয়েছে। বুঝতে পেরেছো? তোমাকে একদম শর্ট লিস্ট করেই পড়াচ্ছি আমি, যতটুকু দরকার। কিন্তু কি বলতো, এটা তোমাকে যদি সিকোয়েন্সিয়ালি আমি না পড়াই তাহলে আবার বুঝবা না তুমি। ওই যে স্কিপ করে করে যদি পড়াই, এখানে যদি আমি হঠাৎ করে বলি W=QV মনে রাখবা, তার ডাব্লিউ কোথার থেকে আসলো, কিউ কোথার থেকে আসলো, ভি কোথার থেকে আসলো, তোমাদের মানে কনফিউশন তৈরি হবে না? তো তার জন্য আমি ডিটেল পড়াচ্ছি, কিন্তু ফাইনালি আমি বলে দিচ্ছি যে ওগুলা মনে না রাখতে পারলেও চলবে। কেন? একজন আর্টসের ক্যান্ডিডেটের পক্ষে এত কিছু মনে রাখা পসিবল নয়, মানে পসিবল না। এত কিছু আর জানারও তো দরকার নাই। যদি জানার দরকার হতো তাহলে মনে রাখাটা আলাদা ভালো ছিল, বাট প্রয়োজন নাই তো মনে রেখে করবো কি, তাই না? আমার তো পরীক্ষা ক্র্যাক করা থেকে কথা। বুঝেছো আমি কি বলতে যাচ্ছি? তো দেখো, এবার তাহলে কোশ্চেন আমি একটা বলছি, তোমরা করো, মজা আসবে করতে। আমি এখানে কাজে লাগাবো কোন ফর্মুলা? W=QV ফর্মুলা লাগাবো। হ্যাঁ, আমি জাস্ট ডেটাগুলোকে বলছি, তোমরা অঙ্কটাকে করবে এবং আমাকে বলবে। আচ্ছা, একটা 2 কুলম্ব চার্জ, পুরোটা লিখছি না, একটা 2 কুলম্ব চার্জ এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যায়, মানে চার্জটাকে নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ এটা কার ভ্যালু দেওয়া আছে? 2 কুলম্ব চার্জ মানে কার ভ্যালু দেওয়া আছে বলো? কিউ এর ভ্যালু দেওয়া আছে, আধান। যদি বিন্দু দুটির বিভব প্রভেদ 5 ভোল্ট হয়, যদি বিন্দু দুটির বিভব প্রভেদ 5 ভোল্ট হয়, বিভব প্রভেদ মানে হচ্ছে ভি এর ভ্যালু বলেছে, ভি এর ভ্যালু বলে দিয়েছে 5 ভোল্ট। তো তোমার কাছে জানতে চেয়েছে তাহলে কি পরিমাণ কার্য সম্পাদন করতে লাগবে, বা ডাব্লিউ জানতে চেয়েছে। বলো কি পরিমাণ কার্য সম্পাদন করতে লাগবে, কত জুল কার্য সম্পাদন করতে লাগবে বলো আমাকে, বলো সবাই বলো। 10। হ্যাঁ 10 জুল, একদম রাইট। একদম কিছু নাই, W=QV। ডিরেক্ট ফর্মুলা কাজে লাগাবো। কিউ এর ভ্যালু কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, ভি এর ভ্যালু কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে, 10 জুল হবে উত্তর, ব্যাস। এই ধরনের প্রশ্ন হয়, বুঝতে পারো তো? খুব কঠিন কি? খুব কঠিন মনে হচ্ছে যে খুব কঠিন, পারা যাবে না, এরমটা কিন্তু নয়। এরম ডিরেক্ট কোশ্চেন পরীক্ষায় কিন্তু থাকে, আমি তোমাদের বলছি। তারপরে আরেকটা বলি, যে 10 বিভব
ভোল্ট বিভব পার্থক্য, একটা কোশ্চেন লিখাই তাহলে। বিভব পার্থক্য সহ দুটি বিন্দুর মধ্যে আধান, দুটি বিন্দুর মধ্যে আধান নিয়ে যেতে আধান নিয়ে না 4 কুলম লিখে 4 কুলম আধান নিয়ে যেতে কত কার্য করতে হবে? নিয়ে যেতে কত কার্য করতে হবে? বলো, কত কার্য করতে হবে? 40 জুল। কত উত্তর হবে বলো? 40 জুল, তাই না? 40 জুল গুণ করে দেবো, ডিরেক্টলি গুণ করে দেবো কিনা বলো? 40 জুল, তাই তো? তো এখান থেকে কি বলতো, এখান থেকে ডিরেক্ট কোশ্চেন পরীক্ষায় আসে, কি আসে? আর প্রতি ক্ষেত্রে শুধু কার্যই বের করতে দেয়। মানে প্রতিবার শুধু মেনলি কি বের করতে দেয়? প্রতিবার মেনলি কার্যই বের করতে দেয়, ঠিক আছে? ডিরেক্টলি গুণ করে দাও, উত্তর বলে দাও, হয়ে গেল। মানে খুব যে টাফ কোশ্চেন দেয় সেটাও কিন্তু নয়, তোমরা বুঝতে পারছো। শুধু তোমাকে জানতে লাগবে যে কোশ্চেন কি দেয়। পড়ো তুমি ডিটেল, কিন্তু সব মনে রাখার দরকার নাই, প্রয়োজন নাই তো সব মনে রাখার। কে বলেছে সব মনে রাখতে লাগবে? নেক্সট কোশ্চেন বলছি। আচ্ছা, কার্য হচ্ছে 36 জুল। ভালো কথা। কার্য হচ্ছে 36 জুল, ঠিক? আচ্ছা, দুটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বলে দিলাম 12 ভোল্ট। বিভব পার্থক্য এটা বলে দিলাম হচ্ছে 12 ভোল্ট। তোমরা বলো তাহলে এখানে আধান কত হবে? আধান কত হবে বলো? 3। আধান কত হয়ে যাবে? আধান কত হবে তাহলে বলো? কত আসছে আধান? 3 হবে। আধান হবে 3। 3 কি এককটা কি বলো? আধান 3 কি? 3 আধানের একক কি? কুলম্ব। আধান একক হচ্ছে হ্যাঁ, কুলম্ব। হ্যাঁ, কুলম্ব। সি, 3 সি। এ বাকিরা বুঝতে পেরেছো যারা ক্লাস করছো? বাকিদের কোনো রেসপন্স পাচ্ছি না। বাকি কে আছো? সাগর বুঝতে পারছো ভাই? বুঝলে কি পড়ালাম? আচ্ছা, নেক্সট হচ্ছে এখান থেকে ও ডিরেক্টলি কার্যই দেয় পরীক্ষায়। মেনলি ডিরেক্টলি তোমরা কার্যই পাবে, জাস্ট গুণ করে দেবে, উত্তর চলে আসবে। সেরকম টাফ কোশ্চেন পরীক্ষায় সেরকম টাফ কোশ্চেন দেয় না। তো এতদূর পর্যন্ত পারবে তো? তাহলে কি কি মনে রাখতে পারবে বুঝতে পেরেছো? সামারিটা বুঝতে পেরেছো কিনা বলো? মানে কতটুকু পড়বে সেটা বুঝতে পেরেছো তো? সব ওইভাবে হ্যাঁ দাদা। হ্যাঁ, রিডিং পুরোটাই দেবে, আমি বলছি না যে দেবে না, পুরোটাই রিডিং দেবে। হ্যাঁ, মনে থাকলে ভালো, না থাকলে আরও ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে মনে রাখতে হবে পার্টিকুলার এই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনেরটা মনে রাখবা নাম, চার্জের। আর এখান থেকে এই দুটা মনে রাখতে পারলে ভালো, কারণ অনেক সময় দেখেছি কোশ্চেন। তারপর এখান থেকে তোমাকে শুধু এখান থেকে এই যে এইটা মনে রাখতে লাগবে, শুধুমাত্র ওই সূত্রটা মনে রাখবে। এগুলা মনে রাখতে পারলে ভালো, না পারলেও চলবে, কোনো সমস্যা নেই। তারপরে এগুলা অত বোঝার দরকার নেই, এগুলা কিচ্ছু বোঝার দরকার নেই। যদি মনে হয় বুঝবা, আর যদি মনে হয় বুঝবা না, ঠিক আছে? শুধু এখানে কি করবে, এককগুলো মনে রাখবা। তড়িৎ আধানের একক কি, কৃতকার্যের একক কি, তড়িৎ বিভবের একক কি, এককগুলাকে মনে রাখবা। আর ফাইনালি যেটা মনে রাখতে লাগবে তোমাকে, ডাব্লিউ ইকুয়াল টু কিউভি, এই ফর্মুলাটা মনে রাখবা। সিম্পল হিসাব। বুঝতে পারলে কত দূর পড়ালাম? 2 মিনিটের পড়াশোনা করালাম, 2 মিনিটের পড়ালাম আমি তোমাদের।